আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি সিদ্দিকী আরমান, প্রভাষক জীববিজ্ঞান, কুমিল্লা পাঠশালা কলেজ। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রক্ত ও সঞ্চালন। জীব জীববিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় রক্ত ও সঞ্চালন, যেটাকে আমরা ইংরেজিতে বলি ব্লাড অ্যান্ড সার্কুলেশন। রক্ত কি? রক্ত হচ্ছে ঈষৎ ক্ষারধর্মী তরল যোজক কলা। রক্তের নির্দিষ্ট একটি টেম্পারেচার থাকে, রক্তের নির্দিষ্ট একটি পিএইচ থাকে, রক্তের আপেক্ষিক গুরুত্ব থাকে। রক্তের টেম্পারেচার বা রক্তের তাপমাত্রা কত? রক্তের তাপমাত্রা সাধারণত হচ্ছে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস, এবং রক্তের পিএইচ হচ্ছে, আমরা জানি যে নর্মাল পানির পিএইচ হচ্ছে 7, কিন্তু রক্তের ক্ষেত্রে এর পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.45 পর্যন্ত। অর্থাৎ পিএইচ যদি 7-এর বেশি হয় তাহলে সেটাকে বলা হয় ক্ষারীয়। এই জন্যই বলা হয় রক্ত হচ্ছে ঈষৎ ক্ষারধর্মী। এবং যদি বলি রক্তের আপেক্ষিক গুরুত্ব কত, রক্তের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.065। আমরা জানি সাধারণত পানির আপেক্ষিক গুরুত্ব থাকে 1, কিন্তু এই রক্তের ক্ষেত্রে আপেক্ষিক গুরুত্ব একটু বেশি, 1.065 এটা। আর রক্তকে আমরা যদি সেন্ট্রিফিউগাল যন্ত্রের মধ্যে নিয়ে যদি আমরা এটাকে ঘুরাই তাহলে এটা সেন্ট্রিফিউজ হয়, অর্থাৎ রক্ত দুইটা পার্টে ভাগ হয়ে যায়। এর মধ্যে একটা হচ্ছে রক্তরস এবং আরেকটা হচ্ছে রক্তকণিকা। রক্তরস হচ্ছে টোটাল রক্তের 55% এবং রক্তকণিকা হচ্ছে টোটাল রক্তের 45%। আমরা রক্তরসকে যদি আমি দেখাই তাহলে এই রক্তরসকে দুই ভাগে আমরা রক্তরসকে ভাগ করি। একটা হচ্ছে পানি এবং আরেকটা হচ্ছে কঠিন পদার্থ। পানি থাকে 90 থেকে 92% পানি থাকে, আর কঠিন পদার্থ থাকে 8 থেকে 10% কঠিন পদার্থ থাকে। আর এই কঠিন পদার্থকে আমরা আবার দুটা ভাগে ভাগ করি। দুই ধরনের কঠিন পদার্থ পাওয়া যায়, এর মধ্যে একটা হচ্ছে জৈব উপাদান এবং আরেকগুলো হচ্ছে অজৈব উপাদান। তো অজৈব উপাদান থাকে 0.9% আর জৈব উপাদান থাকে 7 থেকে 9%। অজৈব উপাদানগুলোর মধ্যে আমরা পাই যে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, লৌহ, তামা। এবং অজৈব উপাদানের মধ্যে এরকম আমরা অনেকগুলো উপাদান পাই। আমরা এগুলো ভিডিও বড় হয়ে যাবে, এই জন্য আমরা এগুলো এখানে আর দিচ্ছি না বা বলছি না। এরপরে আসি আমরা রক্তকণিকার মধ্যে। রক্তকণিকা হচ্ছে টোটাল রক্তের 45%। এটাকে আমরা 3 ভাগে ভাগ করি। 3 ধরনের কণিকা আমরা এখানে পেয়ে থাকি। একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। যদি আমরা লোহিত রক্তকণিকা সম্পর্কে একটু বলি তাহলে লোহিত রক্তকণিকা হচ্ছে লোহিত রক্তকণিকাগুলো দেখতে আসলে কেমন? লোহিত রক্তকণিকাগুলো দ্বি-অবতল এবং লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন থাকে। আমরা জানি যে একটি লোহিত রক্তকণিকার 33%ই হচ্ছে হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনের কি কাজ? আমরা আগেই জানি যে হিমোগ্লোবিন কি করে, অক্সিজেনের সাথে আমরা প্রশ্বাসের সাথে যে অক্সিজেন নেই ওই অক্সিজেনের সাথে এই হিমোগ্লোবিন যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন গঠন করে, এবং এই অক্সিহিমোগ্লোবিন হিসেবে এই অক্সিজেন আমাদের শরীরে পরিবাহিত হয়। সেজন্য হিমোগ্লোবিনের কিন্তু অনেক কাজ। আচ্ছা, একটি লোহিত রক্তকণিকার মধ্যে 280 মিলিয়ন হিমোগ্লোবিন অণু থাকে। সো সংখ্যাটা কিন্তু অনেক বেশি। এই হচ্ছে লোহিত রক্তকণিকা। এবং আমরা যদি বলি শ্বেত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকার কি কাজ? শ্বেত রক্তকণিকার কাজ বলার আগে আমরা বলি শ্বেত রক্তকণিকাকে আমরা সাধারণত দুটা ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে অ্যাগ্রানিউলোসাইট আর একটা হচ্ছে গ্রানিউলোসাইট। অ্যাগ্রানিউলোসাইট আর একটা হচ্ছে গ্রানিউলোসাইট। গ্রানিউলোসাইট হচ্ছে শ্বেত রক্তকণিকার প্রায় 72% এবং অ্যাগ্রানিউলোসাইট হচ্ছে 28%। এই গ্রানিউলোসাইটকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইউসিনোফিল, বেসোফিল এবং নিউট্রোফিল। ইউসিনোফিল হচ্ছে
1.5%, অর্থাৎ যে গ্রানিউলোসাইটে 72% আছে, এই 72%-এর 1.5% হচ্ছে ইউসিনোফিল এবং বেসোফিল হচ্ছে 0.5% আর নিউট্রোফিল হচ্ছে 70%। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে অ্যাগ্রানিউলোসাইট। আসলে অ্যাগ্রানিউলোসাইট হচ্ছে শ্বেতরক্তকণিকা যেগুলো হচ্ছে অদানাদার, ওগুলোকে বলা হয় অ্যাগ্রানিউলোসাইট। আর গ্রানিউলোসাইট হচ্ছে শ্বেতরক্তকণিকা যেগুলো দানাদার, সেগুলো হচ্ছে গ্রানিউলোসাইট। তো অ্যাগ্রানিউলোসাইটকেও দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মনোসাইট আর একটা হচ্ছে লিম্ফোসাইট। এই লিম্ফোসাইট হচ্ছে টোটাল 24% এবং মনোসাইট হচ্ছে 4%। মনোসাইট সম্পর্কে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এই মনোসাইট হচ্ছে শ্বেতরক্তকণিকার মধ্যে সবচেয়ে বড় কোষ। এখন যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মানুষের হৃৎপিণ্ডের গঠন, অর্থাৎ স্ট্রাকচার অফ হিউম্যান হার্ট। আমরা এই যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা হার্টের ফিগার দেখতে পাচ্ছি। আমরা একটা হার্টের অবস্থান কোথায় আসলে মানুষের হৃৎপিণ্ডের যে বক্ষগহ্বরের মধ্যচ্ছদা থাকে, অর্থাৎ আমরা জানি যে এই মানুষের মধ্যে একটা ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা থাকে পেটের ঠিক উপরের অংশে। তো এই মধ্যচ্ছদার উপরে এবং দুই ফুসফুসের মাঝখানে এই হৃৎপিণ্ডটি অবস্থিত। হৃৎপিণ্ড দেখতে অনেকটা ত্রিকোণাকার, লালচে খয়েরি বর্ণের হৃৎপিণ্ড এবং এই হৃৎপিণ্ডের দৈর্ঘ্য অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 12 সেন্টিমিটার, আর প্রস্থ অর্থাৎ এই থেকে এই অংশটুকু প্রস্থ হচ্ছে 8 সেন্টিমিটার। আর হৃৎপিণ্ড হচ্ছে দ্বিস্তরী একটি আবরণে আবৃত, যে আবরণের নাম হচ্ছে পেরিকার্ডিয়াম আবরণ। এই হৃৎপিণ্ডের মধ্যে আমরা 3 ধরনের আবরণ দেখতে পাই, একটা হচ্ছে এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম এবং এন্ডোকার্ডিয়াম। এই 3 ধরনের আবরণ দিয়ে হৃৎপিণ্ড গঠিত। আর হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ নিয়ে আমরা কথা বলি। আমরা জানি যে এখানে এটা হচ্ছে সুপিরিয়র ভেনা ক্যাভা, এই যে অংশটা এটা হচ্ছে সুপিরিয়র ভেনা ক্যাভা, আর এই যে নিচের যে অংশটা এটা হচ্ছে ইনফেরিয়র ভেনা ক্যাভা। সুপিরিয়র ভেনা ক্যাভা এবং ইনফেরিয়র ভেনা ক্যাভা এটা রাইট অ্যাট্রিয়ামের সাথে যুক্ত, অর্থাৎ এই অংশের সাথে। আমরা জানি যে মানুষের যে হৃৎপিণ্ড এটা 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, আর মাছের হৃৎপিণ্ড হচ্ছে 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। তো আমরা এখন যেটা নিয়ে পড়তেছি সেটা হচ্ছে মানুষের হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের প্রধান কাজ কি? হৃৎপিণ্ডের প্রধান কাজ হচ্ছে যে অক্সিজেন পাম্প করা, এই জন্য এটা হচ্ছে মানবদেহের পাম্প যন্ত্র হৃৎপিণ্ড। তো 4 প্রকোষ্ঠের মধ্যে হৃৎপিণ্ডের মধ্যে 2টা থাকে অ্যাট্রিয়াম, 2টা অ্যাট্রিয়াম থাকে এবং নিচে থাকে 2টা ভেন্ট্রিকল। এই হচ্ছে টোটাল 4টা প্রকোষ্ঠ। 4টা প্রকোষ্ঠের মধ্যে এইদিকে অর্থাৎ হৃৎপিণ্ডের যে অবস্থান অনুযায়ী এইটাকে বলা হয় ডান দিক এবং এইটাকে বলা হয় বাম দিক। তো উপরে থাকে অ্যাট্রিয়াম বা এটাকে বাংলায় বলা হয় অলিন্দ, এবং নিচে থাকে ভেন্ট্রিকল বা এটাকে বাংলায় বলা হয় নিলয়। তো এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম বা ডান অলিন্দ। সুপিরিয়র ভেনা ক্যাভা এবং ইনফেরিয়র ভেনা ক্যাভা এই দুইটা এই রাইট অ্যাট্রিয়ামের সাথে সংযুক্ত থাকে। এরা কি করে? শরীরের বিভিন্ন অংশ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এই রাইট অ্যাট্রিয়ামে নিয়ে আসে। রাইট অ্যাট্রিয়ামে নিয়ে আসার পরে এই রাইট অ্যাট্রিয়ামের এখানে একটা বাল্ব আছে, রাইট অ্যাট্রিয়ামে এখানে একটা বাল্ব আছে বা এটাকে বলা হয় কপাটিকা। তো এখানে এটাকে বলা হয় ট্রাইকাসপিড কপাটিকা, অর্থাৎ অ্যাট্রিওভেন্ট্রিকুলার ছিদ্র। এখানে যে ছিদ্র থাকে এই ছিদ্রের নাম হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ছিদ্র। এই ছিদ্রের মাধ্যমে যেই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলো আছে সেগুলো এখানে একটা কপাটিকা থাকে, এটার নাম হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা। এই যে আমরা যে কপাটিকাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা। এই ট্রাইকাসপিড কপাটিকার মাধ্যমে এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত রাইট ভেন্ট্রিকলে প্রবেশ করে। রাইট ভেন্ট্রিকলে প্রবেশ করার পরে রাইট ভেন্ট্রিকলেও কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আসে। কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আসার পরে রাইট ভেন্ট্রিকল থেকে এখানে একটা
কপাটিকা আছে রাইট ভেন্ট্রিকল থেকে, আমরা জানি এদিকে একটা কপাটিকা আছে, সেটার নাম হচ্ছে যে সেটা হচ্ছে সেমিনুলার কপাটিকা। অর্থাৎ এই যে আমরা যে কপাটিকাটা দেখতে পাচ্ছি, এই যে কপাটিকাটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সেমিনুলার কপাটিকা। এই রাইট ভেন্ট্রিকল থেকে এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলো সেমিনুলার কপাটিকার মাধ্যমে অর্থাৎ পালমোনারি আর্টারি দিয়ে এগুলো ফুসফুসে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলো চলে যায়। এবং ফুসফুসে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলো যাওয়ার পরে আমরা জানি ওখানে গ্যাসীয় বিনিময় হয়। গ্যাসীয় বিনিময় হলে এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলো তখন ওই ফুসফুসের অ্যালভিওলাইয়ের গ্যাসীয় বিনিময়ের মাধ্যমে ওখান থেকে অক্সিজেন এসে সেখানে পালমোনারি শিরার মাধ্যমে বা পালমোনারি বেইন বলা হয়, এই পালমোনারি বেইনের মাধ্যমে সেটা প্রবেশ করে লেফট অ্যাট্রিয়ামে। আমি আবারও বলি এই বিষয়টা, রাইট ভেন্ট্রিকল থেকে এই কপাটিকা ভেদ করে এটা পালমোনারি আর্টারির মাধ্যমে ফুসফুসে গমন করছে। ফুসফুসে গমন করার পরে ওখান থেকে অক্সিজেন সমৃদ্ধ হয়ে এটা পালমোনারি বেইনের মাধ্যমে রাইট লেফট অ্যাট্রিয়ামে অর্থাৎ যে বাম দিকের যে অলিন্দ সেখানে প্রবেশ করছে। একটি ফুসফুস থেকে এক জোড়া পালমোনারি বেইনের মাধ্যমে এখানে, এবং এদিকে আছে এক জোড়া, এই দুইটা ফুসফুস থেকে টোটাল এরকম 2 জোড়া পালমোনারি বেইন এর মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত অ্যাট্রিয়ামে প্রবেশ করে। লেফট অ্যাট্রিয়ামে প্রবেশ করার পরে এখানে থাকে বাইকাসপিড কপাটিকা থাকে, এবং এখানে যে ছিদ্রটা থাকে এটাকে বলা হয় অ্যাট্রিওভেন্ট্রিকুলার ছিদ্র। এই অ্যাট্রিওভেন্ট্রিকুলার ছিদ্রের মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্তগুলো এগুলো লেফট ভেন্ট্রিকলে প্রবেশ করে বা বাম নিলয়ে প্রবেশ করে। বাম নিলয়ে প্রবেশ করার পরে এখান থেকে যেই রক্তগুলো আছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত, এগুলো এওরটিক কপাটিকার মাধ্যমে, অর্থাৎ এখানে আমি যদি দেখাই এই যে অংশটা দেখা যাচ্ছে এটাকে হচ্ছে এওরটিক কপাটিকা, আর এটা হচ্ছে বাইকাসপিড কপাটিকা, অর্থাৎ উপরের যে বড় অংশ দুইটা দেখা যাচ্ছে এগুলো হচ্ছে বাইকাসপিড কপাটিকা, এবং নিচের যে সাদা যে ছোট অংশ দুটো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে এওরটিক কপাটিকা। তখন এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত এই এওরটিক কপাটিকার মাধ্যমে এওরটিক কপাটিকাকে ভেদ করে এটা চলে যায় এওরটার মধ্যে চলে যায়। এওরটার মধ্যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত চলে যায়, এবং এখান থেকে এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত শরীরের বিভিন্ন অংশে প্রবাহিত হয়। মানবদেহে রক্ত সংবহন বদ্ধ প্রকৃতির এবং 4 পদ্ধতিতে মানবদেহে রক্ত সংবাহিত হয়। 1 নাম্বার হচ্ছে সিস্টেমিক সংবহন। সিস্টেমিক সংবহন যদি আমরা বলি, সিস্টেমিক সংবহন শুরু হয় লেফট ভেন্ট্রিকল থেকে। এটাকে যদি আমরা একটা হৃৎপিণ্ডের সাথে তুলনা করি তাহলে এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম বা ডান অলিন্দ, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল বা ডান নিলয়, লেফট অ্যাট্রিয়াম বাম অলিন্দ এবং লেফট ভেন্ট্রিকল বাম নিলয়। তো এই যে সিস্টেমিক সংবহন শুরু হয় লেফট ভেন্ট্রিকল থেকে বা বাম ভেন্ট্রিকল থেকে, এটা শুরু হয় বাম নিলয় থেকে শুরু হয়। তো বাম নিলয় থেকে শুরু হয়ে আমরা জানি এখানে এওরটিক কপাটিকা আছে, এই বাম নিলয়ের সাথে এখান দিয়ে এওরটিক কপাটিকা আছে। আমরা যখন হৃৎপিণ্ডের যে ফিগার দেখিয়েছিলাম ওখানে দেখাইছি যে বাম ভেন্ট্রিকলের সাথে এওরটিক কপাটিকা আছে। এই এওরটিক কপাটিকা ভেদ করে এটা এওরটার মাধ্যমে এটা চলে যায় শরীরের বিভিন্ন টিস্যু ও অঙ্গে, এই রক্তটা চলে যায় শরীরের টিস্যু এবং অঙ্গে চলে যাওয়ার পরে ওখান থেকে ভেনা কেভা বা মহাশিরার মাধ্যমে, আমরা দেখিয়েছিলাম হৃৎপিণ্ডের মধ্যে যে দুই দিকে দুটো নালী থাকে, একটা হচ্ছে যে সুপিরিয়র ভেনা কেভা আর একটা হচ্ছে ইনফেরিয়র ভেনা কেভা। তো এই ভেনা কেভার মাধ্যমে এটা তখন ডান যেই অ্যাট্রিয়াম আছে ডান অ্যাট্রিয়ামে প্রবেশ করার পর এই রক্ত বা ডান ভেন্ট্রিকলে প্রবেশ করে। এই হচ্ছে সিস্টেমিক সংবহন। আর এরপরে সিস্টেমিক সংবহনের পরে যেই সংবহন সেটা হচ্ছে পালমোনারি সংবহন। পালমোনারি বলতে আমরা কি বুঝি? পালমোনারি বলতে আমরা বুঝি যে ফুসফুসীয় সংবহন, পালমোনারি সংবহনের আরেক নাম। অর্থাৎ এই ফুসফুসীয় সংবহন শুরু হয় ডান ভেন্ট্রিকল থেকে। এই যে ডান ভেন্ট্রিকল বা রাইট ভেন্ট্রিকল এটাকে বলা হয়, এই রাইট ভেন্ট্রিকল থেকে
পালমোনারি সংবহন শুরু হয়। আমরা জানি যে পালমোনারি সংবহনের রাইট ভেন্ট্রিকলের সাথে এখানে যুক্ত আছে যে পালমোনারি ধমনী যুক্ত আছে রাইট ভেন্ট্রিকলের সাথে। তো এই পালমোনারি ভেন্ট্রিকল থেকে পালমোনারি ধমনীর সাহায্যে রক্ত ফুসফুসে পৌঁছায়। ফুসফুসে পৌঁছানোর পরে যেমন যদি আমি দেখাই যে পালমোনারি ধমনীর মাধ্যমে, আচ্ছা যাই হোক, পালমোনারি ধমনীর মাধ্যমে রক্ত ফুসফুসে পৌঁছায়, ফুসফুসে এখান থেকে ফুসফুসে পৌঁছায়। যদি এখানে দেখাই যে ফুসফুস হচ্ছে এই যে এটা ফুসফুস, এলইউএনজি লাং, লাং বা ফুসফুস, ফুসফুসে পৌঁছানোর পরে এখান থেকে পালমোনারি শিরার মাধ্যমে রক্ত যে লেফট অ্যাট্রিয়াম অর্থাৎ উপরের যে অংশ লেফট অ্যাট্রিয়ামে প্রবেশ করে। একটা ফুসফুস থেকে দুইটা পালমোনারি ধমনী, পালমোনারি শিরা আছে, একটা ফুসফুস থেকে দুইটা পালমোনারি শিরার মাধ্যমে এই লেফট অ্যাট্রিয়ামে প্রবেশ করে। তাহলে দুইটা ফুসফুস থেকে টোটাল চারটা শিরা থাকে। এই চারটা শিরার মাধ্যমে রক্ত এই লেফট অ্যাট্রিয়ামে অর্থাৎ এখানে এসে পৌঁছায়। পরবর্তীতে লেফট অ্যাট্রিয়ামে আসার পরে লেফট অ্যাট্রিয়াম থেকে বাইকাসপিড কপাটিকার মাধ্যমে লেফট ভেন্ট্রিকল অর্থাৎ নিচের অংশে গমন করে। এই হচ্ছে পালমোনারি সংবহন। এরপরে হচ্ছে পোর্টাল সংবহন। পোর্টাল সংবহনের কথা যদি আমরা বলি, সেটা হচ্ছে পোর্টাল সংবহন দেখাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে পোর্টাল সংবহন। পোর্টাল সংবহনের মধ্যে পৌষ্টিক যে আমরা জানি পোর্টাল সংবহন কোনগুলো, সেটা হচ্ছে রক্তগুলো আমরা জানি কৌশিক জালিকা থেকে এটা হৃৎপিণ্ডে যায়, কিন্তু কোনো কারণবশত যদি রক্ত কৌশিক জালিকা থেকে হৃৎপিণ্ডে না গিয়ে যদি অন্য কোনো অঙ্গে পরিবাহিত হয় বা সংবহন হয়, তাহলে এটাকে আমরা বলি পোর্টাল সংবহন। তো এই পোর্টাল সংবহন হয়ে থাকে মূলত পৌষ্টিক অঙ্গসমূহ, যে পৌষ্টিক অঙ্গসমূহ আছে, পৌষ্টিক অঙ্গসমূহ থেকে এই যে কৌশিক জালিকা তৈরি হয়, ওই কৌশিক জালিকা থেকে হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে রক্তগুলো যকৃতে প্রবেশ করে। যকৃৎ অর্থাৎ লিভারে প্রবেশ করে। লিভারে প্রবেশ করার পরে ওই লিভার থেকে হেপাটিক শিরার মাধ্যমে ইনফেরিয়র ভেনা কেভা, আমরা জানি সেটা কোথায় থাকে, হৃৎপিণ্ডের মধ্যে। ইনফেরিয়র ভেনা কেভা সেটা নিচে দিয়ে থাকে, এই ইনফেরিয়র ভেনা কেভার মাধ্যমে সেটা পরে হৃৎপিণ্ড যায়। এই হচ্ছে পোর্টাল সংবহন। আর সর্বশেষ হচ্ছে করোনারি সংবহন। করোনারি সংবহন বলতে আসলে আমরা কি বুঝি, কারণ হৃৎপিণ্ড নিজে শরীরের বিভিন্ন অংশে রক্ত পাম্প করে, কিন্তু হৃৎপিণ্ডের নিজেরও তো শক্তি সচল থাকার জন্য রক্তের সচল থাকার জন্য প্রয়োজন হয়। তখন এই সংবহন অর্থাৎ হৃৎপিণ্ডের মধ্যে যেই সংবহন হয় রক্তের, সেটাই হচ্ছে করোনারি সংবহন। এই করোনারি সংবহনের জন্য সিস্টেমিক ধমনী থাকে। তো এই হৃৎপিণ্ডের মধ্যে যে ধমনী থাকে সেটা হচ্ছে করোনারি ধমনী। করোনারি ধমনী থেকে অর্থাৎ অক্সিজেনেটেড ব্লাডগুলো এগুলো হৃৎপ্রাচীরে যায়। হৃৎপ্রাচীর থেকে ওখান থেকে হৃৎপ্রাচীরে যাওয়ার পরে এখান থেকে করোনারি শিরার মাধ্যমে, কারণ আমরা জানি যে ধমনী থেকে অক্সিজেনেটেড ব্লাড যাওয়ার পরে ওই করোনারি শিরার মাধ্যমে ওখানে যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত উৎপন্ন হয়, ওই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত অর্থাৎ করোনারি শিরার মাধ্যমে যেটা ডান অ্যাট্রিয়ামে প্রবেশ করে। তো যদি পুরোটা বিষয় একসাথে যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে বিষয়টা হচ্ছে যে মানবদেহে রক্ত সংবহন আমরা জানি যে 4 প্রকার। সেটা হচ্ছে সিস্টেমিক সংবহন, এরপরে হচ্ছে যে পালমোনারি সংবহন, পোর্টাল সংবহন এবং করোনারি সংবহন। তো যদি আমরা দেখি এটাকে, যদি আমরা হৃৎপিণ্ড চিন্তা করি, তাহলে এই যেগুলোর মধ্যে কোনো দাগ দেই নাই, এগুলো হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড বা এগুলো হচ্ছে ধমনী, এবং কালো যে অংশগুলো দেখাচ্ছি এই ফিগারের মধ্যে সেগুলো হচ্ছে শিরা। তো প্রথম অবস্থায় সিস্টেমিক ধমনীতে বাম ভেন্ট্রিকল অর্থাৎ এখান থেকে কি হয়, শুরু হয় সিস্টেমিক ধমনীতে, এবং এখান থেকে শুরু হওয়ার পরে এটা এওর্টার মধ্যে দিয়ে গিয়ে অর্থাৎ এটা এখান দিয়ে গিয়ে অর্থাৎ 2 ভাগে ভাগ হয়ে এখানে এসে একটা হচ্ছে হেডের দিকে চলে যায় অর্থাৎ মাথার দিকে, এবং আরেকটা হচ্ছে বাকি অংশ অর্থাৎ নিচের দিকে চলে যায়, যেখান থেকে অক্সিজেনেটেড ব্লাডগুলো লিভারের দিকে যায়। এটা হচ্ছে যে ডাইজেস্টিভ সিস্টেম বা পৌষ্টিকতন্ত্রের মধ্যে যায়। পরবর্তী হচ্ছে কিডনি বা বৃক্কের মধ্যে যায়, এরপরে লেগ পায়ের মধ্যে যায়। অর্থাৎ
এখান থেকে রক্তটা অক্সিজেনেটেড ব্লাডটা সারা শরীরে মাথা এবং শরীরের বিভিন্ন অংশে গিয়ে এগুলো শরীরের বিভিন্ন কোষে কোষে যায়। কোষে কোষে যাওয়ার পরে ওখান থেকে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, ওই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলো এগুলো আবার এই যে লেগ থেকে উপরের দিকে উঠে আসে, কিডনি থেকে আসে, ডাইজেস্টিভ সিস্টেম থেকেও এদিকে আসে, লিভার থেকে এদিকে আসে, আসার পরে এগুলো সরাসরি এভাবে গিয়ে চলে আসে এই রাইট অ্যাট্রিয়ামে, অর্থাৎ এই হৃৎপিণ্ডে চলে আসে, হৃৎপিণ্ডের এই রাইট অ্যাট্রিয়ামে প্রবেশ করে। হৃৎপিণ্ডের রাইট অ্যাট্রিয়ামে প্রবেশ করার পরে এই রাইট অ্যাট্রিয়াম থেকে ট্রাইকাসপিড কপাটিকা, এখানে একটা কপাটিকা থাকে, এই ট্রাইকাসপিড কপাটিকা ভেদ করে এটা রাইট ভেন্ট্রিকলে পৌঁছায়। রাইট ভেন্ট্রিকলে পৌঁছানোর পরে এখান থেকে আমরা জানি যে এখান থেকে এটা একটা কপাটিকা ভেদ করে এটা ফুসফুসে অর্থাৎ পালমোনারি ধমনির মাধ্যমে, যদি বলি এখান থেকে কিন্তু সিস্টেমিক ধমনী শেষ, এরপরে এখান থেকে শুরু হয়, এটা হচ্ছে পালমোনারি সংবহন। তো পরবর্তী এখান থেকে পালমোনারি ধমনির মাধ্যমে এটা ফুসফুসে পৌঁছায়। ফুসফুসে পৌঁছানোর পরে ওই ফুসফুস থেকে যে কার্বন ডাইঅক্সাইডটা যখন ফুসফুস থেকে গ্যাসীয় বিনিময়ের মাধ্যমে চলে যায় এবং অক্সিজেন যুক্ত হয়, তখন ওই অক্সিজেনযুক্ত যে ব্লাডটা আছে ওই অক্সিজেনযুক্ত ব্লাডটা ফুসফুস থেকে এটা পালমোনারি শিরার মাধ্যমে এই লেফট অ্যাট্রিয়ামে অর্থাৎ এই অংশে পৌঁছায়, লেফট অ্যাট্রিয়ামে। তাহলে যেটা বললাম যে পালমোনারি শিরার মাধ্যমে লেফট অ্যাট্রিয়ামে পৌঁছানোর পরে এখানে আবার এখান থেকে যখন এটা লেফট ভেন্ট্রিকলে আসবে তখন এর মাঝে একটা কপাটিকা আছে, এই কপাটিকা হলো বাইকাসপিড কপাটিকা। এই কপাটিকা ভেদ করে লেফট ভেন্ট্রিকলে প্রবেশ করে। লেফট ভেন্ট্রিকলে এটা প্রবেশ করে তখন এখানে মূলত যে পালমোনারি সংবহন সেটা এই পর্যায়ে শেষ হয়। অর্থাৎ এইভাবেই পুরাটা প্রক্রিয়া, পালমোনারি সংবহন এবং সিস্টেমিক সংবহন, এইভাবেই পুরাটা প্রক্রিয়া চলতে থাকে। এই হচ্ছে মানবদেহের সম্পূর্ণ রক্ত সংবহন। তবুও যদি কারো কোনো কোশ্চেন, কারো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানানোর জন্য অনুরোধ করা হলো।